আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। কোয়েশ্চেন সলভিং সিরিজ 1.0 এর লেকচার 1-এ আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের বায়োলজির চতুর্থ অধ্যায় জীবনী শক্তির 2টা বোর্ড কোশ্চেন সলভ করব এবং এই 2টা বোর্ড কোশ্চেন সলভ করার মাধ্যমে জীবনী শক্তি অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসার মতো 2টা মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে কভার করে ফেলব। তো চলো আমরা শুরু করি। আমি তোমাদের জন্য 2টা বোর্ড কোশ্চেন নিয়েছি, যশোর বোর্ড 2022 এবং ঢাকা বোর্ড 2022-এ আসা 2টা কোশ্চেন। চলো আমরা শুরু করি যশোর বোর্ড 22-এর প্রশ্ন দিয়ে। তো যশোর বোর্ড 22-এ যে প্রশ্নটা বলেছে সেখানে একটা উদ্দীপক দেওয়া আছে। দেখো, উদ্দীপকে বলেছে এক্স বিক্রিয়া করে 6 অণু অক্সিজেনের সাথে কিছু এনজাইমের উপস্থিতিতে এক্স 6 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এর সাথে 6 অণু পানি এবং ওয়াই তৈরি করে। এটা আমাদেরকে উদ্দীপক দিয়ে রেখেছে। এখন আমরা মূলত গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্নটাই সলভ করব। তো গ নম্বর প্রশ্ন যদি আমরা দিকে তাকাই তাহলে বলেছে যে উদ্দীপকে আলোর উপস্থিতিতে এক্স উৎপাদন পর্যায়টা ব্যাখ্যা করো। আমাদের কিন্তু এখানে এক্স আর ওয়াই দুইটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের অজানা, এই দুইটা কিন্তু আমরা জানি না। এখন আমাদেরকে বলে দিয়েছে উদ্দীপকে আলোর উপস্থিতিতে এক্স উৎপাদন পর্যায়টা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এখন তাহলে আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ এক্সকে আইডেন্টিফাই করে বের করা যে এক্স আসলে কি। তাহলে আমরা যেহেতু জীবনী শক্তি অধ্যায় পড়ছি, জীবনী শক্তি অধ্যায়ে 2টা টপিক নিয়েই মূলত আলোচনা, একটা সালোক সংশ্লেষণ আর একটা শ্বসন। এখন দেখো, এই 2টা টপিকের 2টা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে। এই 2টা ইম্পর্টেন্ট বিক্রিয়া যদি তুমি আয়ত্তে রাখতে পারো তাহলে এই ধরনের উদ্দীপক যদি থাকে তোমার কিন্তু কোনো কিছু যে আইডেন্টিফাই করতে অসুবিধা হবে না। চলো তোমাদেরকে আমি প্রথমে এই 2টা বিক্রিয়া আগে লিখে দিই। 1 নম্বরে যে বিক্রিয়াটা আছে সেটা 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু পানি বিক্রিয়া করে কি তৈরি করবে? বিক্রিয়া করে তৈরি করবে 1 অণু গ্লুকোজ বা শর্করা। এর সাথে তৈরি হবে 6 অণু পানি এবং তোমার 6 অণু অক্সিজেন। তাই কি না বলো? 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এখানে প্রভাবক হিসেবে কাজ করবে আলো এবং ক্লোরোফিল। আচ্ছা, তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ, 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন তৈরি করবে। তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, এখানে এই যে 6 অণু পানি যেটা দেখতে পাচ্ছ এবং 6 অণু অক্সিজেন, এরা এই বিক্রিয়ার বা এই প্রক্রিয়ার কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে কাজ করে। এরা কিন্তু বাই প্রোডাক্ট। আমাদের মেইন প্রোডাক্ট গ্লুকোজ, এটাই গ্লুকোজ এবং এটাই আমার মেইন প্রোডাক্ট। এই যে বিক্রিয়াটা আমি লিখেছি 1 নম্বর বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। 2 নম্বর বিক্রিয়া যদি আমি লিখি, 2 নম্বরে যে বিক্রিয়াটা এই অধ্যায়ে আছে আমাদের, সেটা 1 অণু গ্লুকোজ। ভালো মতো বুঝবা, 1 অণু গ্লুকোজ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি হলো? 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ তৈরি করেছে। আর এখন যে বিক্রিয়াটা লিখছি আমরা, সেখানে 1 অণু গ্লুকোজ 6 অণু অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে জারিত হবে বা সম্পূর্ণরূপে ভেঙে যাবে। 1 অণু গ্লুকোজ 6 অণু অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে জারিত হবে কিছু এনজাইমের উপস্থিতিতে। এবং কি তৈরি করবে? তৈরি করবে 6 অণু কার্বন ডাইঅক্সাইড সাথে 6 অণু পানি এবং সাথে 38 অণু এটিপি, বা আমরা এখানে শক্তিও বলতে পারি, শক্তি। এটা আমাদের 2 নম্বর বিক্রিয়া এবং এই 2 নম্বর বিক্রিয়াটা শ্বসনের বিক্রিয়া। ওকে, তাহলে এই যে 2টা বিক্রিয়া, এই 2টা বিক্রিয়া যদি তুমি আয়ত্তে রাখতে পারো
তাহলে যে কোনো কিছু তুমি এখন আইডেন্টিফাই করে ফেলতে পারবা। তাহলে আমাদের প্রশ্নে কি ছিল যে উদ্দীপকে এক্স উৎপাদন পর্যায়টা, তাহলে এক্সকে আগে আমরা এখন আইডেন্টিফাই করি। দেখো উদ্দীপকে দেওয়া আছে এক্স 6 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। আমার কোন বিক্রিয়ার সাথে জিনিসটা যাচ্ছে দেখো এখানে এই বিক্রিয়াটা, তাহলে এটা আমাদেরকে বলা আছে এটা হচ্ছে আমার এক্স। এখন উদ্দীপকে কি বলেছে দেখো, উদ্দীপকে বলেছে আলোর উপস্থিতিতে এক্স উৎপাদন পর্যায়টা ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি কি এক্স হচ্ছে গ্লুকোজ, এক্স কি গ্লুকোজ, তাই না, গ্লুকোজ বা শর্করা। আর আমরা এটাও জানি গ্লুকোজ বা শর্করা কোন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, গ্লুকোজ বা শর্করা তৈরি হয় সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায়, তাই কি না, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে, ফটোসিনথেসিস এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, আমরা গ্লুকোজ বা শর্করা তৈরি করতে পারি। চলো একটু আমরা হচ্ছে যে হালকা করে সালোক সংশ্লেষণ সম্পর্কে তোমাদেরকে টাচ দিই। এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটার জন্য আমাদের কি কি প্রয়োজন হয় বলো তো। মনে রাখবা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটার জন্য 4টা উপাদান প্রয়োজন হয়। কয়টা? 1 নম্বরে আমাদের লাগে হচ্ছে সানলাইট বা সূর্যের আলো, 2 নম্বরে আমাদের লাগে কার্বন ডাইঅক্সাইড, আরেকটা হচ্ছে যে পানি, এবং 4 নম্বর ক্লোরোফিল, ক্লোরোফিল 4টা, সানলাইট, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং ক্লোরোফিল, এই 4টা উপাদান একসাথে বিক্রিয়া করে কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। দেখো 1 নম্বর যে বিক্রিয়াটা আমরা লিখেছি এখানে, যে 1 নম্বর বিক্রিয়া 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করবে কিসের উপস্থিতিতে, আলো এবং ক্লোরোফিলের সহায়তায় 1 অণু গ্লুকোজ তৈরি করে এবং তার সাথে 6 অণু পানি এবং 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, যেটাকে আমরা 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেনকে আমরা বলছি বাই প্রোডাক্ট বা উপজাত দ্রব্য। কি বললাম? বা উপজাত দ্রব্য। এটাও কিন্তু এমসিকিউতে আসার মতো একটা কোশ্চেন, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হচ্ছে উপজাত দ্রব্য নিচের কোনটি। এখন দেখো সালোক সংশ্লেষণে এই 4টা উপাদান আমাদের প্রয়োজন হচ্ছে। এখন প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে সালোক সংশ্লেষণটা কোথায় ঘটে, এমন যদি প্রশ্ন করা হয় যে সালোক সংশ্লেষণটা কোথায় ঘটে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পাতার মেসোফিল টিস্যুতে, কোথায় সালোক সংশ্লেষণ ঘটে? পাতার মেসোফিল টিস্যুতে। তোমরা মনে রাখবা এই পাতার মেসোফিল টিস্যু হচ্ছে সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ। যদি বলে যে প্রধান অঙ্গাণু নিচের কোনটি, প্রধান অঙ্গাণু যদি বলে তাহলে কিন্তু হবে পাতার মেসোফিল টিস্যুতে অবস্থিত ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে আমার প্রধান অঙ্গাণু, বা শুধু অঙ্গাণু বললেও হবে, অঙ্গাণু। কি বললাম তাহলে? সালোক সংশ্লেষণ কোথায় ঘটে বা সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ কোনটি? অঙ্গ হচ্ছে যে পাতার মেসোফিল টিস্যু বা পাতা, আর অঙ্গাণু যদি বলে তাহলে সেটা হবে আমার ক্লোরোপ্লাস্ট। এখন ক্লোরোপ্লাস্টের গঠনটাও তো আমাদের একটু জানা দরকার। তোমরা এগুলো কিন্তু খাতায় নোট করবা, সুন্দর মতো খাতায় নোট করবা। তুমি যদি নোট করে রাখো তাহলে পরবর্তীতে কিন্তু তোমার এই জিনিসগুলা পড়তে খুব সহজ হবে এবং তুমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু জিনিসগুলা তুমি হচ্ছে যে রিভাইজ করতে পারবা। দেখো তাহলে আমরা যদি এবার ক্লোরোপ্লাস্টের গঠনটা একটু দেখি। ক্লোরোপ্লাস্টের গঠন থেকে দেখো, ক্লোরোপ্লাস্ট দেখতে অনেকটা এরকম। তোমরা ক্লোরোপ্লাস্ট কিন্তু হচ্ছে 2 স্তর বিশিষ্ট, 2টা লেয়ার থাকে বা 2টা তার হচ্ছে মেমব্রেন থাকে। তোমরা যখন ড্র করবা তখন এর পাশে 2টা দিয়ে দিবা। আমি একটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন এর গঠনটা ভেতরে দেখতে অনেকটা এরকম। এরকম কিছু চাকতির মতো তোমরা গঠন দেখতে পারবা। এগুলো হচ্ছে চাকতির মতো গঠন। আচ্ছা দেখো আমি 4টা দিলাম। এখন এই যে এরা
এভাবে করে যুক্ত থাকবে, একটা আরেকটার সাথে যুক্ত থাকে। দেখো এখন এখান থেকে কোনটা কি সেগুলো একটু আমরা দেখে ফেলি। এখানে যে দেখতে পাচ্ছ এখানে এরকম একটা গঠন আছে, দেখো এই যে এরকম সিঙ্গেল, একটাকে নিয়ে যদি আমরা কথা বলি, একটা সিঙ্গেল, এটা দেখতে একটা চাকতির মতো মনে হচ্ছে না? হ্যাঁ, এই যে একটা সিঙ্গেল নিয়ে যখন আমরা চাকতিকে নিয়ে যখন কথা বলবো তখন এটাকে আমরা বলবো থাইলাকয়েড। কি বললাম বলো, সবাই উচ্চারণ করো, থাইলাকয়েড। এটার নাম হচ্ছে থাইলাকয়েড। একটা সিঙ্গেল যখন নিয়ে কথা বলবো আমরা, একটা সিঙ্গেল চাকতি নিয়ে যখন কথা বলবো তখন তার নাম হবে থাইলাকয়েড চাকতি। আর এই যে থাইলাকয়েডগুলো আছে, এই থাইলাকয়েডগুলা 8 থেকে 10টা, কয়টা? 8 থেকে 10টা যদি একসাথে মিলিত হয় তখন তৈরি করবে কিন্তু একটা গ্রানাম। কি তৈরি করবে? 8 থেকে 10টা থাইলাকয়েড চাকতি একসাথে মিলিত হয়ে কি তৈরি করবে? একটা গ্রানাম। অর্থাৎ দেখো এই পুরোটাকে, এই পুরো অংশটুকু আমরা কি বলবো? এই পুরো অংশটুকু আমরা বলবো হচ্ছে গ্রানাম। গ্রানাম, গ্রানাম। এই ওয়ার্ডটা কিন্তু এক বচন, এটা মাথায় রাখতে হবে, এক বচন। অর্থাৎ একটা সিঙ্গেল নিয়ে যখন আমরা কথা বলছি তখন সেটাকে আমরা বলছি গ্রানাম। এবং এটা একটা, দেখো এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এটাও গ্রানাম, এটাও গ্রানাম। সবগুলোকে যখন আমরা একসাথে বলবো তখন সেটাকে আমরা বলবো গ্রানা। তখন এক বলবো আমরা হচ্ছে গ্রানা, এবং এই গ্রানা শব্দটা হচ্ছে বহুবচন। বহুবচন, ওকে। আচ্ছা, তাহলে আমরা কি কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে থাইলাকয়েড, আর তারপরে পাইলাম হচ্ছে গ্রানাম। এখন দেখো এই যে গ্রানামটা আর একটা গ্রানামের সাথে সূক্ষ্ম নালী দ্বারা যুক্ত আছে, এই নালীগুলোকে বলা হয় ল্যামেলি। এই নালীগুলোকে কি বলা হয়? ল্যামেলি, ওকে। আর ক্লোরোপ্লাস্টের মধ্যে যে লিকুইড থাকে বা তরল থাকে সেটাকে আমরা বলি স্ট্রোমা। এই যে দেখো, এই যে এগুলা এরকম যে তরলগুলো থাকে ক্লোরোপ্লাস্টের ভিতরে সেগুলোকে আমরা বলি কি? এগুলাকে বলা হয় স্ট্রোমা, নট স্টোমা। স্ট্রোমা হবে এটা, উচ্চারণটা কি হবে? স্ট্রোমা। এখন দেখো, তাহলে এটাই ছিল আমাদের হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন। এটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন। আমি আরেকবার হচ্ছে রিপিট করি যে ক্লোরোপ্লাস্টের গঠনে তাহলে আমরা কি কি দেখতে পেলাম? যে একটা হচ্ছে থাইলাকয়েড চাকতি পেয়েছি। থাইলাকয়েড সিঙ্গেল যখন একটা চাকতি নিয়ে কথা বলছি তখন সেটাকে আমরা বলবো থাইলাকয়েড, এবং এই থাইলাকয়েডগুলো 8 থেকে 10টা যখন একসাথে মিলিত হচ্ছে তখন তৈরি হচ্ছে একটা গ্রানাম। গ্রানামকে আমরা বলছি এক বচন। সবগুলো গ্রানামকে যখন একত্রিত করে বলছি তখন সেটা হবে আমার গ্রানা। আর এই যে একটা গ্রানাম আর একটা গ্রানামের সাথে যে সূক্ষ্ম নালী দ্বারা যুক্ত আছে এদেরকে আমরা বলবো ল্যামেলি। এবং ক্লোরোপ্লাস্টের ভিতরে যে তরল পদার্থ বা লিকুইড যেটা আছে সেটাকে আমরা বলবো স্ট্রোমা। ঠিক আছে, এখন এটুকু আমাদের কেন জানা দরকার আমরা একটু পরে সেটা বুঝতে পারবো। এখন দেখো আমরা যে সালোক সংশ্লেষণটা পড়ছি, এই সালোক সংশ্লেষণের তোমরা কিন্তু এই চিত্রটা অবশ্যই আঁকাবা। এই চিত্রটাও কিন্তু মাঝে মাঝে পরীক্ষা হচ্ছে সিকিউতে আঁকাতে দেয়, তোমরা এটা আঁকানোর প্র্যাকটিস করবা, কোনটা কি হচ্ছে সুন্দর মতো ইন্ডিকেট করবা। এখন এই চিত্রটা ভালো মতো তোমাদের বুঝতে হবে, কেননা এর পরবর্তী যে স্টেজটা আমরা পড়বো সেখানে কিন্তু এই জিনিসটা আমাদের কাজে লাগবে। এখন দেখো সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়া, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে একটা হচ্ছে মানে তোমার জটিল পর্যায়, সালোক সংশ্লেষণ যেটা আছে এটা একটা দীর্ঘ পর্যায়। তো এই দীর্ঘ পর্যায়ে সম্পূর্ণ যে কাজটা, সম্পূর্ণ কাজটা 2টা ধাপে সম্পন্ন হয়। বিজ্ঞানী ব্ল্যাকম্যান, কী নাম বললাম বলো? বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে সালোক সংশ্লেষণকে 2টা ধাপে বা 2টা পর্যায়ে ভাগ করেছেন। 1 নম্বরে হচ্ছে আলোক নির্ভর পর্যায়। 1 নম্বর কি? আলোক নির্ভর পর্যায়। আর আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। দেখো 2টা, একটা হচ্ছে যে আলোক নির্ভর পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, বা ইংলিশে যদি আমরা বলি তাহলে এটাকে আমরা বলতে পারবো লাইট
ডিপেন্ডেন্ট ফেজ আর এটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। সংক্ষেপে এটাকে আমরা এলডিপিও বলি আর এটাকে বলি এলআইপি। ওকে, অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট ফেজ এবং হচ্ছে যে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। দেখো এখন এই দুইটা জিনিসের মধ্যে আমরা আজকের ভিডিওতে আলোক নির্ভর পর্যায়টাই মেইনলি দেখব, আর এটাই কিন্তু আমাদের সিকিউর জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, আলোক নির্ভর পর্যায়। চলো এবার আমরা আলোক নির্ভর পর্যায়টা সম্পর্কে একটু ডিটেলসে শিখব। আলোক নির্ভর পর্যায়, এখন আমরা নাম থেকেই কিন্তু বুঝতে পারছি, তাই না? নাম থেকে বোঝা যাচ্ছে এই বিক্রিয়াগুলা বা এই ধাপটা সম্পন্ন হওয়ার জন্য আমার কি লাগবে বলো? অবশ্যই আলো লাগবে। আলো ছাড়া এই বিক্রিয়া হবে না, আলো লাগবে, এটা হচ্ছে যে মাস্ট, আলো আমার লাগবেই। এখন দেখো এই যে আলোক নির্ভর পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, যে দুইটা পর্যায়ের কথা আমরা বললাম, আমরা তো দেখলাম যে সালোক সংশ্লেষণের হচ্ছে প্রধান অঙ্গাণু কোনটা? ক্লোরোপ্লাস্ট। এখন এই আলোক নির্ভর পর্যায়ের যে বিক্রিয়াগুলো আছে এগুলা কিন্তু এই থাইলাকয়েড যেটা আছে এই থাইলাকয়েড মেমব্রেনে সংঘটিত হয়। একটা থাইলাকয়েড আমরা যদি আঁকাই, এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েড এই যে মেমব্রেন শব্দের অর্থ হচ্ছে পর্দা, মেমব্রেন শব্দের অর্থ পর্দা। এই মেমব্রেনে থাইলাকয়েড মেমব্রেনেই কি হবে? আলোক নির্ভর পর্যায়ের যে বিক্রিয়াগুলো আছে এগুলো কিন্তু সংঘটিত হয়। কোথায়? থাইলাকয়েড মেমব্রেন। থাইলাকয়েড মেমব্রেন এই জিনিসটুকু কিন্তু তুমি যদি এই গঠনটা না জানো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে থাইলাকয়েড জিনিসটা কি আর থাইলাকয়েড মেমব্রেনই বা কি। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে আলোক নির্ভর পর্যায়ের যে বিক্রিয়াগুলো আছে সেটা কোথায় সংঘটিত হয়? থাইলাকয়েড মেমব্রেনে। এখন তোমার তাহলে প্রশ্ন হতে পারে যে আলোক নিরপেক্ষ যে পর্যায়টা আছে এই নিরপেক্ষ পর্যায়ের বিক্রিয়া কি তাহলে আলাদা জায়গায় হয়? অবশ্যই। আলোক নিরপেক্ষ যে পর্যায় আছে এই পর্যায়ের বিক্রিয়াগুলা স্ট্রোমাতে ঘটে। কোথায় ঘটে? স্ট্রোমাতে ঘটে। স্ট্রোমাতে ঘটে। এই দুইটা জিনিস কিন্তু খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট যে আলোক নির্ভর পর্যায়ের বিক্রিয়াগুলো কোথায় সংঘটিত হয় এবং আলোক নিরপেক্ষ পর্যায়ের বিক্রিয়াগুলো কোথায় সংঘটিত হয়। তাহলে অ্যান্সার কি বলো? আলোক নির্ভর পর্যায়ের বিক্রিয়াগুলো সংঘটিত হবে থাইলাকয়েড মেমব্রেনে, আর আলোক নিরপেক্ষ পর্যায়ের বিক্রিয়াগুলো থাইলাকয়েড মেমব্রেনে, আর নিরপেক্ষ পর্যায়ের বিক্রিয়া হচ্ছে স্ট্রোমাতে। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। এখন দেখো আলোক নির্ভর পর্যায়, আমরা যদি এই জিনিসটা জেনে যাই যে আলোক নির্ভর পর্যায়ে আসলে কি ঘটবে আর আলোক নিরপেক্ষ পর্যায়ে কি ঘটবে, তাহলে জিনিসটা পড়তে কিন্তু আমাদের সুবিধা হবে বা সহজ হবে। এখন আলোক নির্ভর পর্যায়ে মেইনলি যে ঘটনাটা হয় সেটা হচ্ছে আলোকে কাজে লাগিয়ে আমরা শক্তি তৈরি করব। আলোকে কাজে লাগিয়ে আমরা কি করব? শক্তি তৈরি করব। মানে এক কথায় আলোকে কাজে লাগিয়ে শক্তি তৈরি হবে। আচ্ছা, তোমরা তো এটা তুলেছো তাই না? তোমরা অবশ্যই এটা তুলে নিবা। আমি এগুলো হচ্ছে মুছে দিচ্ছি। তাহলে এখন দেখো আলোক নির্ভর পর্যায়ে কি হবে? আলোকে কাজে লাগিয়ে আমরা শক্তি তৈরি করব। এখন এই যে আলো তো লাগবে, আলোটা কোথা থেকে আসে আমাকে বলো? আলোটা আসে হচ্ছে সূর্য থেকে, তাই কি না? আলোটা আসে সূর্য থেকে। একটা কথা বলো, সূর্য থেকে যে আলোটা আসে তার মধ্যে কোন ধরনের শক্তি থাকে? সৌরশক্তি। সূর্য থেকে যে শক্তি আসে বা আলো আসে, সে আলোর মধ্যে যে শক্তি থাকে সেটাকে আমরা কি বলি? সৌরশক্তি বলি। এখন এই সৌরশক্তিকে কাজে লাগিয়ে আলোক নির্ভর পর্যায়ে এই সৌরশক্তিটা রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। কোন শক্তি? সৌরশক্তি হচ্ছে রাসায়নিক শক্তিতে কনভার্ট হবে। এবং এই সৌরশক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হলো মানে কি? রাসায়নিক শক্তি মানে হচ্ছে এই সৌরশক্তিকে কাজে লাগিয়ে আলোক নির্ভর পর্যায়ে এটিপি এবং NADPH2 তৈরি হবে। এটিপি এবং NADPH2 তৈরি হবে। এই দুইটাই কিন্তু শক্তি।
এটিপিও একটা শক্তি। এটা কিন্তু আমরা এই অধ্যায়ের একদম প্রথমেই কিন্তু এটিপি সম্পর্কে পড়ে এসেছি। আর NADPH2 এটাও কিন্তু একটা শক্তি। এটা কিন্তু হচ্ছে এটিপির থেকেও অনেক শক্তিশালী। NADPH2 যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এটিপির থেকেও অনেক শক্তিশালী একটা হচ্ছে মলিকিউল। কেননা NADPH2কে যদি আমরা ভেঙে ফেলি, NADPH2কে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এখান থেকে আমরা 3টা এটিপি অণু পাই। কয়টা? 3টা এটিপি অণু পাবো। একটা NADPH2কে যদি আমরা ভেঙে ফেলি তাহলে 3টা এটিপি অণু পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমি এভাবে লিখে দিই তোমাদের, একটা NADPH2কে যদি আমরা ভাঙি তাহলে 3টা এটিপি পাচ্ছে। এখন তোমরাই বলো কার শক্তি বেশি, NADPH2 শক্তি বেশি নাকি হচ্ছে এটিপি শক্তি বেশি? অবশ্যই NADPH2 শক্তি বেশি, কারণ একটা NADPH2কে যদি আমরা ভাঙি তাহলে সেখান থেকে আমরা 3টা এটিপি পাচ্ছি। তাহলে তোমরা এতটুকু মনে রাখো যে এটিপিও একটা শক্তি, NADPH2ও একটা শক্তি। তাহলে আলোক নির্ভর পর্যায়ের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে সৌরশক্তিকে আমরা কাজে লাগাবো। সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা রাসায়নিক শক্তি তৈরি করব। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য, আলোক নির্ভর পর্যায়ের মূল লক্ষ্য। এখন ঘটনাটা আসলে কি ঘটে সেটা আমাদের জানতে হবে। এটা যদি দেখো একটা পাতা হয়, মনে করো এটা একটা পাতা, এটা একটা পাতা পাতা এটা একটা পাতা। এখন তোমাদেরকে একটা কথা বলি, দেখো একটা ইন্টারেস্টিং বিষয়, যে আমরা যে একটু আগে থাইলাকয়েড পড়ে আসলাম, থাইলাকয়েডের যে মেমব্রেন আছে, এই যে মেমব্রেন, এই মেমব্রেনে কিছু পিগমেন্ট থাকে বা রঞ্জক থাকে। কি থাকে? পিগমেন্ট বা রঞ্জক থাকে। এখন এটা যদি সবুজ পাতা হয় তাহলে এইখানে থাকে হচ্ছে ক্লোরোফিল নামের রঞ্জক। কোন রঞ্জক পাবো আমরা সবুজ পাতায়? ক্লোরোফিল নামক রঞ্জক পাবো। এখন সূর্যের আলো থেকে যে সৌরশক্তিটা আসছে, সূর্যের আলো থেকে যে সৌরশক্তিটা পাতার উপরে এসে পড়লো, এই যে পাতার উপরে এসে পড়লো, তো এই যে সূর্য থেকে যে আলোটা আসে সেটা কি আকারে আসে বলো? ফোটন আকারে আসে, তাই তো? ফোটন আকারে। আর এই ফোটনের মাধ্যমে আমরা সূর্যের আলো থেকে কি পাচ্ছি? সৌরশক্তি পাচ্ছি। এখন দেখো এই সৌরশক্তিটা কাউকে রিসিভ করতে হবে। তাহলে এই যে সূর্যের আলো যে সৌরশক্তিটা যেটা আসে সেটা পাতার মধ্যে রিসিভ করবে হচ্ছে ক্লোরোফিল। কে রিসিভ করবে? ক্লোরোফিল রিসিভ করবে। থাইলাকয়েড চাকতির মেমব্রেনে কি থাকে? পিগমেন্ট বা রঞ্জক থাকে। এই রঞ্জকগুলাই কিন্তু এই সূর্যের আলোকে হচ্ছে রিসিভ করতে পারবে। এই রঞ্জকগুলাই এই সূর্যের আলো থেকে যে সৌরশক্তিটা আসছে সেটাকে হচ্ছে রিসিভ করতে পারবে। এবং এই কাজটা সবুজ পাতার ক্ষেত্রে এই কাজটা কে করে? এই কাজটা করে হচ্ছে ক্লোরোফিল। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন একটা কথা বলো, যে ক্লোরোফিল যে সূর্যের আলোটাকে বা সৌরশক্তিটাকে রিসিভ করলো সেটা নিয়ে কি সে বসে থাকবে নাকি কোনো না কোনো কাজে লাগাবে? অবশ্যই কাজে লাগাবে। তাহলে এই সৌরশক্তি যেটা সে রিসিভ করলো, এই সৌরশক্তিকে কাজে লাগিয়ে সে কি করবে? এডিপির সাথে একটা ফসফেট গ্রুপকে যুক্ত করবে। এডিপির সাথে একটা ফসফেট গ্রুপকে যুক্ত করবে এবং তৈরি করবে এটিপি। কি তৈরি করবে বলো? যে এই যে সূর্যের আলো থেকে যে সৌরশক্তিটা ক্লোরোফিল রিসিভ করলো, এই শক্তিটাকে কাজে লাগিয়ে এডিপির সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত করবে এবং এখান থেকে তৈরি হবে আমাদের এটিপি তৈরি হবে। দেখো আমরা কিন্তু এটিপি অলরেডি পেয়ে গেছি। এখন একটা বিষয়, সূর্যের আলোর সহায়তায় যখন আমরা এডিপির সাথে একটা ফসফেট গ্রুপকে যুক্ত করছি, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। কি বললাম? এই যে বিক্রিয়াটা যেটা আমরা লিখেছি এখানে, এডিপির সাথে ফসফেট গ্রুপ যুক্ত করছি কিসের উপস্থিতিতে? এই যে দেখো, এটা হচ্ছে আমি সূর্যের আলো বোঝালাম, এটা সূর্যের আলোর উপস্থিতিতে এডিপির সাথে ফসফেট গ্রুপকে যুক্ত করছি। এই প্রক্রিয়াকে আমরা বলবো ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন। এটা কিন্তু তোমার পরীক্ষায় ক নম্বর প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে ফটোফসফোরাইলেশন কি। তাহলে ফটো, এখানে একটা ওয়ার্ড ফটো, এই ফটো শব্দের অর্থ হচ্ছে আলো। ফটো শব্দের অর্থ কি? আলো। আর ফসফোরাইলেশন মানে তো আমরা জানি সবাই, ফসফোরাইলেশন মানে হচ্ছে যে ফসফেট গ্রুপ যুক্ত হওয়ার প্রক্রিয়া। ফসফেট গ্রুপ যুক্ত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি হচ্ছে ফসফোরাইলেশন। এবং এখানে যদি আলো কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো কি? ফটোফসফোরাইলেশন। সিম্পল হিসাব, তোমাকে জিনিসগুলো ভেঙে ভেঙে পড়তে হবে, জিনিসগুলো হচ্ছে যে অনুধাবন করতে হবে। এখন দেখো এখান থেকে আমরা কি পেয়ে গেছি? আমাদের হচ্ছে এটিপি তৈরি করা আমরা দেখে গেলাম। এখন আমাদের বাকি আছে NADPH2। আরেকটা এখানে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, সেটা হচ্ছে পাতার মধ্যে যে পানি রয়েছে,
এই পানির ওপরে যখন সূর্যের আলোটা পড়ছে, সূর্যের আলোটা পানিকে গিয়ে একটা ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার সাথে সাথে পানিটা ভেঙে 3 টুকরা হয়ে গেল, অর্থাৎ 3টা জিনিস তৈরি হবে এখানে। 1 নম্বরে তৈরি হয়, এখানে হচ্ছে পানিটা ভেঙে হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি হবে, ইলেকট্রন তৈরি হয় এবং এখান থেকে অক্সিজেন তৈরি হবে। অর্থাৎ পানি ভেঙে, সূর্যের আলোর উপস্থিতিতে পানি ভেঙে হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন এবং হচ্ছে যে অক্সিজেন তৈরি হলো। অক্সিজেনটা তো হচ্ছে পরিবেশে নির্গত হয়ে যাবে এবং এই যে হাইড্রোজেন আর হচ্ছে ইলেকট্রন দেখতে পাচ্ছ, এরা কি করবে সেটাই আমাদের হচ্ছে এখন জানতে হবে। এই হাইড্রোজেন এবং ইলেকট্রন মিলে কি করবে? হাইড্রোজেন এবং ইলেকট্রন মিলে এনএডিকে বিজারিত NADPH2 তে পরিণত করবে। আমরা বিক্রিয়াটা যদি এখানে লিখি, বিক্রিয়াটা হচ্ছে এরকম যে পানি ভাঙবে কিসের উপস্থিতিতে? সূর্যের আলোর উপস্থিতিতে, বা এখানে আমরা হচ্ছে আলোই লিখে দিলাম। পানি ভাঙবে হচ্ছে আলোর উপস্থিতিতে এবং তৈরি করবে কি? তৈরি করবে হচ্ছে যে হাইড্রোজেন প্লাস, তারপর হচ্ছে যে ইলেকট্রন এবং হচ্ছে যে অক্সিজেন। ঠিক আছে, 2 অণু পানিকে যদি আমরা ভাঙি তাহলে 2 অণু H+ আয়ন তৈরি হবে, 2 অণু ইলেকট্রন তৈরি হবে এবং হচ্ছে হাফ অণু অক্সিজেন তৈরি হবে। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। এই বিক্রিয়াটা কিন্তু তোমাকে পরীক্ষার খাতায় সুন্দর মতো লিখে আসতে হবে। এবং এখানে কি ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটলো দেখো, সূর্যের আলো পানিকে ভাঙছে, পানিকে ভেঙে ফেললো। পানিকে ভেঙে আমাদের মানে উদ্দেশ্য কি? মেইনলি উদ্দেশ্য কি? আলোক নির্ভর পর্যায়ের উদ্দেশ্যই তো হচ্ছে শক্তি তৈরি করা, তাই না? তাহলে আমরা একটু আগে দেখে আসলাম এটিপি কীভাবে তৈরি হচ্ছে। আর এখানে যেটা কাজটা হবে, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন এই যেটা এনএডি যেটা আছে, NADPH2 তে পরিণত করবে। এটা কিন্তু হচ্ছে বিজারিত, এটা মনে রাখবা। NADPH2 এর পূর্ণরূপ হচ্ছে নিকোটিনামাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটা হচ্ছে বিজারিত, NADPH2 তে পরিণত হবে। এখন এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে সূর্যের আলোর উপস্থিতিতে যখন পানি ভাঙছে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলি ফটোলাইসিস। কি বললাম? ফটোলাইসিস। ফটো শব্দের অর্থ কি শিখে আসলে একটু আগে? ফটো শব্দের অর্থ তো একটু আগে শিখলা। ফটো শব্দের অর্থ হচ্ছে আলো। আর লাইসিস, এই লাইসিস কথাটার অর্থ মাথায় রাখবা। লাইসিসের অর্থ হচ্ছে ভাঙন। এই যে লাইসিসের অর্থ হচ্ছে যে ভাঙন। অর্থাৎ আলোর উপস্থিতিতে যখন পানি ভাঙবে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে ফটোলাইসিস। আলোর উপস্থিতিতে পানির ভাঙন। ওকে, এটা হচ্ছে কি? ফটোলাইসিস। এটা হচ্ছে যে ফটোফসফোরাইলেশন এবং ফটোলাইসিস, এই দুইটা সংজ্ঞা তোমার ক নম্বরের জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তোমরা যদি কেউ বোর্ড কোশ্চেন খুলে দেখো, তাহলে প্রায় কোশ্চেনে দেখবা ফটোলাইসিস কি, ফটোফসফোরাইলেশন কাকে বলে, বা ফসফোরাইলেশন বলতে কি বোঝো, ডিফসফোরাইলেশন বলতে কি বোঝো, এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক বেশি পরিমাণে আসে।